আজ আমার রাত্রের ডিউটি ছিল। আমি যেখানে কাজ করি সেখানে ডিউটির সময় বদলাতে থাকে। প্রত্যেক সপ্তাহে কার কবে কখন ডিউটি পড়বে জানিয়ে দেওয়া হয়। আমার এমনিতে রাত্রের ডিউটি নিয়ে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব ছিল বড্ড বেশি। প্রায় 1 ঘন্টা লেগে যেত বাড়ি থেকে অফিস পৌঁছতে। আমার অফিস ছিল শহরের মধ্যবর্তী জায়গায়, আর বাড়ি ছিল শহরের বাইরে একটু দূরে। তাই আসা যাওয়া 2 ঘন্টা আমার গাড়ি চালিয়ে কেটে যেত। গাড়িতে লাগানো রেডিওটা খুব শুনতাম, একই গান বারবার শুনে বোর হয়ে যেতাম। কিন্তু এই রুটিন অনুযায়ী চলা ছাড়া আমার কোনো উপায়ও ছিল না। শহরের একটু ভেতরের দিকে বাড়ি ভাড়া এত বেশি যে ইচ্ছে থাকলেও নিতে পারিনি। অত ভাড়া দিয়ে থাকা আমার সাধ্যের বাইরে। আজ অফিস থেকে ফেরার সময় মেজাজ ভীষণ বিগড়ে ছিল আমার। অফিসে কাজের চাপ এত বেশি ছিল যে আমার পক্ষে সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল। তার উপর বস নিজের আলাদা মেজাজেই ছিলেন। আজ সবাইকে কারণে অকারণে বকাবকি করে যাচ্ছিলেন। আমার আসলে বাইরের খাবার পছন্দ হয় না, কিন্তু বাড়ি থেকে লাঞ্চ আনতে ভুলে গিয়েছিলাম আজ। কাজের চাপে ক্লান্তিতে খিদেও পেয়ে গিয়েছিল খুব। বাধ্য হয়ে দোকান থেকে খাবার আনিয়ে খেতে হলো। তার জন্য ভীষণ অস্বস্তি হচ্ছে। এইসব নানান কারণ মাথা আমার অশান্ত করে রেখেছিল। রাত্রি 12টা প্রায়। আমি বাড়ি রওনা হয়ে পড়েছিলাম। ভাবছিলাম যে আজ আমার সঙ্গে যত খারাপ হওয়ার ছিল হয়েই গেছে, এর থেকে বেশি খারাপ আর কি হতে পারে। এখন গাড়ি চালাতে চালাতে নিজের বাড়ি গিয়ে আরামসে ঘুমিয়ে পড়ার স্বপ্ন দেখতে থাকি। হঠাৎ আমার গাড়ি থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছিল যে এক্ষুনি ইঞ্জিনটা ফেটে যাবে বোধহয়। আমি স্পিড একটু কম করে রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে দিলাম। বনেট খুলতেই ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। ভয় পেয়ে গেলাম ইঞ্জিনটা ফেটে না যায়। আমি গাড়ি থেকে নিজের জিনিসপত্র সব বের করে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। এই মুহূর্তে আমি আমার বাড়ি আর অফিসের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আর দুইয়েরই দূরত্ব এখান থেকে অনেকখানি। ইন্টারনেট থেকে পাওয়া গাড়ির মেকানিকের নম্বরে ফোন লাগাই, কিন্তু কেউ ওঠায় না। অবশ্য এত রাত্রে না ওঠানোটাই স্বাভাবিক। আমি নিরাশ হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করি। আমার ভাবাই ভুল হয়েছে যে আজকের দিনের খারাপ সময় আমার অফিসেই শেষ হয়ে গেছে। আজ মনে হচ্ছে দুর্ভোগ আমার পিছন ছাড়বে না। খিদে তেষ্টায় নাজেহাল আমি শুধু বাড়ি পৌঁছবার জন্য ব্যাকুল হয়ে একা একা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটু দূর থেকে হালকা আলোর আভাস দেখতে পেলাম। মনে হলো একটা গলি থেকে আলোটা আসছে। আমি রাস্তা থেকে নেমে সেই পাতলা রাস্তা ধরে হাঁটতে থাকি। কয়েক পাই হতেই দেখি সেই আলোর ছটা একটা ছোটখাটো হোটেলের বোর্ড থেকে আসছে। আমি হোটেলের কাছে চলে যাই। হোটেল এখনো খোলা রয়েছে দেখে খুব খুশি হয়ে প্রায় ছুটতে ছুটতে ভেতরে ঢুকে গেলাম। গিয়ে দেখি একজন লোক চেয়ারে হেলান দিয়ে টান টান হয়ে ঘুমোচ্ছে। আমি তাকে ওঠাবার জন্য ধীরে ধীরে ডাকতে থাকি। দাদা, দাদা, ও দাদা, দাদা শুনছেন? স্যার বলুন 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 স্যার, কি চাই বলুন। আমার ডাকে শেষমেশ লোকটার ঘুম ভাঙে। লোকটা খানিক চমকে যায়। রবিবার সাধারণত হোটেলগুলো ভরা থাকে। জানি না এই হোটেলের কি অবস্থা, তবু একটু চিন্তিত হই। আসলে আমি আজ রাতের জন্য একটা রুম চাই। খালি কোনো রুম আছে কি? সে হোটেলের রেজিস্ট্রার খুলে দেখতে থাকে যে কোনো খালি রুম আছে কিনা। তারপর আমার দিকে মুখ উঠিয়ে তাকায়। আরে স্যার, ওই একটা রুম খালি আছে, ওই দোতলায়, রুম নাম্বার 107। আরে বুক করে দিই। সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। উৎসাহিত হয়ে আমি ঘাড় নেড়ে সম্মতি জানাই। নিজের ওয়ালেট বের করতে থাকি। সে রেজিস্টারে আমার নাম লিখতে লিখতে
আমি খাবো কিনা জানতে চায়। শুনে তো আমার পোয়া 12। মেনুতে কি আছে জেনেই খাবারের অর্ডার দিয়ে দিলাম। আমাকে রুমের চাবি দেওয়ার সময় একটু যেন সে গম্ভীর হয়ে গেল। দেখুন স্যার, আমি এই রুম সাধারণত কাউকে দিই না। সব রুম ভরা আছে, আর আপনি এত রাতে কোথায় ঘুরে বেড়াবেন এই ভেবে আপনাকে দিয়ে দিলাম। কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, কোনো কারণেই যেন রুম নাম্বার 106 যাবেন না, তাতে যা কিছুই হয়ে যাক না কেন। এই বলে সে আমায় চাবি দিয়ে দেয়। চাবি নিয়ে ওর যেন কেমন একটা কৌতূহল হয়। আচ্ছা, মানে এমন কি আছে সেই রুমে সে, মানে এই এই যে সাবধানতাটা আপনি বলছেন, মানে এটার কারণটা কি? সে আমার প্রশ্নের কোনো জবাব দেয় না, আমাকে আরো একবার সাবধান করে দেয়। আমি অত্যন্ত ক্লান্ত থাকার জন্য আর বেশি কৌতূহল না দেখিয়ে নিজের রুমে চলে যাই। ক্লান্তিতে সারা শরীর ভেঙে পড়ছিল। সেখানে গিয়ে হাত মুখ ধোয়ারও ইচ্ছে ছিল না। জুতো খুলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ি। ধীরে ধীরে ঘুম ছেয়ে আসতে থাকে। গভীর ঘুমে আচ্ছন্ন হতে হতে এক মিষ্টি গানের সুর কানে আসতে থাকে, যেন কেউ আশেপাশে গাইছে। সেই গান শুনতে শুনতে আমার ঘুম আরো গাঢ় হতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ কেউ আমার দরজায় নক করে। চমকে ঘুম ভেঙে যেতে উঠে দরজার দিকে যাই। ততক্ষণে গানও বন্ধ হয়ে গেছে। দরজা খুলে দেখি হোটেলের কর্মচারী আমার অর্ডারের খাবারটা নিয়ে এসেছে। খাবার নিয়ে টেবিলের উপর রেখে হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম। বেশ খিদে পেয়েছিল আমার। মাথায় কিন্তু তখনও সেই গানের রেশ ছেয়ে রয়েছে। আমি কি স্বপ্ন দেখেছি, নাকি সত্যিই কেউ গান গাইছিল? এইসব ভাবতে ভাবতেই আমি খাওয়া শেষ করি। খাওয়া শেষ হলে এঁটো বাসন রুমের বাইরের দরজার কাছে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। ঘুমের আলস্য শরীর জুড়ে ছিলই, তাই শুয়ে পড়লাম। ঘুমটা জুড়ে আসতেই আবার সেই গানের আওয়াজ। সেই আওয়াজ আমার কান পর্যন্ত আসতে শুরু করে। এবার আর না ঘুমিয়ে আমি উঠে পড়লাম। ক্রমশ সেই সুর জোরে জোরে শোনা যেতে থাকে। এবার বুঝতে পারি যে কেউ আমার পাশের রুমে গান গাইছে। কিছুক্ষণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারপরেই গানের সঙ্গে সঙ্গে নূপুরের ছমছম আওয়াজও শোনা যেতে লাগলো, যেন কেউ নিজেই গাইতে গাইতে মগ্ন হয়ে নেচে যাচ্ছে। এত মিষ্টি আওয়াজ আমার ভালো না লাগার কোনো কারণই ছিল না, কিন্তু ভীষণ ঘুম পাচ্ছিল। আর নিঃসন্দেহে এই শব্দ আপাতত ঘুমের ব্যাঘাতি করছিল। আমি রুম থেকে বাইরে বেরোলাম আর ভাবলাম যে কাছে গিয়ে গানের প্রশংসা করে দিই আর একটু ধীরে গাইতে অনুরোধ করি, কেননা আমি ঘুমোতে চাই। আমি পাশের রুমের দরজায় নক করতে যেতেই নজরে পড়ে যে এই রুমটার নাম্বার 106। আমার হঠাৎ হোটেলের কাউন্টারের লোকটির কঠোর সাবধানবাণী মনে পড়ে যায়। সে আমাকে যে কোনো কারণেই হোক এই রুমের ভেতর যেতে বারণ করেছিল। সে কথা মনে পড়তেই নক না করে সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলাম যে কি করা যায়। তখনই আমার নজর দরজার কি হলে পড়ল। আমি সেই হোলে চোখ রেখে দেখি এক মহিলা এলোমেলো খোলা চুলে শতচ্ছিন্ন এক শাড়ি পরে অপূর্ব ছন্দময় তালে নিচে চলেছে। আর তার গানের প্রশংসা তো যত করা যায় ততই কম মনে হয়। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখে যাচ্ছি। হঠাৎ সে গান থামিয়ে দেয় আর দরজার দিকে ফিরে আমার দিকে চেয়ে থাকে। আমি ঘাবড়ে গিয়ে পিছিয়ে যাই আর প্রায় এক ছুটে নিজের রুমে চলে যাই। আমার এখন আফসোস হতে থাকে নিজের কৃতকর্মের উপর। ছি, এভাবে কারো রুমের ভেতর লুকিয়ে দেখা একদম উচিত হয়নি। ইস, মেয়েটির নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। এইসব 7-5 ভাবতে ভাবতে আমার মনটা খারাপ হয়ে যায়। আমি বিছানায় উঠে বসি। এরপর ঘন্টাখানেক আর কোনো আওয়াজ পাই না। আমি আবার শুতে যাব ঠিক সেই সময় ওই রুম থেকে জোরে জোরে হাসার আওয়াজ আসে।
এত জোরে যে মনে হচ্ছিল আমার পাশে বসেই কেউ যেন হাসছে। আমি আবার বাইরে বেরিয়ে ওই রুমের সামনে গিয়ে দাঁড়াই। এবারও নক করার সাহস পাই না। আমি আবার কি হলে চোখ রাখি। এ কি, সবকিছু সবকিছু লাল দেখাচ্ছে কেন? রুমের ভেতরে কিছু তো দেখা যাচ্ছে না। কিন্তু হাসির আওয়াজ শুনতে পাচ্ছি। কোত্থেকে আসছে? ধীরে ধীরে মহিলাটি পেছনে সরে যায়। তার মানে সে ওদিক থেকে হোলে চোখ রেখে আমায় দেখছিল, আর আমি এদিক থেকে। সে আমার দিকে চেয়ে আরো জোরে জোরে হাসতে শুরু করে। আমি তো হতভম্ব। শিউরে উঠে আবার ছুটে নিজের রুমে গিয়ে পৌঁছই, আর দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। তার চোখ একদম লাল ছিল। মনে হলো সে জানতো যে আমি সেই যে আগেও একবার দরজার কাছে এসেছিলাম। আমার আমার ভীষণ ভয় লাগে। আমার ঘুম টুম সব উড়ে যায়। অনেক কষ্টে আমি নিজেকে সামলে ঘুমোবার চেষ্টা করি, কিন্তু ও ও আবার 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 ওই রুম থেকে আওয়াজ আসতে শুরু করেছে। এবারে খুব জোরে কাঁদার আর চিৎকারের শব্দ একসঙ্গে আসতে থাকে, যেন কেউ ব্যথা পেয়ে আর্তনাদ করছে। সেখানে যাওয়ার জন্য আমার মনটা ছটফট করে ওঠে, কিন্তু কিন্তু আমার যাওয়ার ব্যাপারে অস্বস্তি হয়। এইবারের আওয়াজটা আগের থেকেও জোরে, আরো আতঙ্কে ভরা ছিল। আমার কানে যেন কেউ গরম লোহা গলিয়ে ঢেলে দিচ্ছে। থাকতে পারলাম না। সাহস জুটিয়ে সোজা ওই দরজার কাছে গিয়ে ধীরে ধীরে নক করি। সে দরজা খোলে না। কিন্তু এই আওয়াজ আরো আরো জোরে বেড়েই যাচ্ছিল। মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসবে। আবার আমি সেই কি হলে চোখ রাখলাম। দেখি দেখি সে একটা চেয়ারের উপর দাঁড়িয়ে পাগলের মতো নিজের চুল ছিঁড়ছে, আর কাঁদতে কাঁদতে লাগাতার চিৎকার করে যাচ্ছে। তার মাথার পাশেই একটা দড়ি ঝুলছিল। হঠাৎ সে দড়িতে ফাঁস লাগিয়ে তার মধ্যে নিজের গলা ঢুকিয়ে দিল, আর লাফিয়ে পা দিয়ে চেয়ার ঠেলে দিল। না না, খুলুন খুলুন, দরজাটা খুলুন, দরজাটা খুলুন, প্লিজ প্লিজ, দরজাটা খুলুন। কি আশ্চর্য! কে আছেন? কে আছেন এখানে? কি হলো? আমি চিৎকার করে উঠলাম। দরজায় ধাক্কা দিয়ে দিয়ে খোলার অনেক চেষ্টা করলাম, দরজা খুলল না। তখন ছুটে যাই কাউন্টারের সেই লোকটিকে সব জানাতে। সে এখনো নিজের চেয়ারে বসে বসে ঘুমোচ্ছিল। আমি তাকে ঠেলে জাগিয়ে দিই। দাদা দাদা দাদা, হ্যালো হ্যালো, প্লিজ প্লিজ, রুম নাম্বার 106। দাদা উঠুন উঠুন, প্লিজ প্লিজ, আমি কি বলছি, রুম নাম্বার 106 কেউ আত্মহত্যা করার চেষ্টা করছে। প্লিজ আপনি চলুন, আপনি চলুন, প্লিজ প্লিজ, শিগগিরই চলুন প্লিজ। কি বলছেন দেখি? কি বলছেন? গত 3 বছরে তো ওই ওই রুমে কেউ পা পর্যন্ত রাখেনি। কিন্তু আমার কেমন জানি মানতে অসুবিধে হয়। তাকে আমি হাত জোর করে সেখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকি। প্লিজ প্লিজ দাদা, আপনি প্লিজ আমার সঙ্গে চলুন। ওই ঘরে একজন আছেন, তিনি আত্মহত্যা করবার চেষ্টা করছেন। আপনি 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 দরজাটা খুলে দিন। আপনি শুধু গিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিন প্লিজ। আমার অবস্থা দেখে সে গড়িমসি করে, কিন্তু রাজি হয়। উঠে চাবি নিয়ে আমার সঙ্গে সেখানে গিয়ে দরজা খুলে দেয়।
আমি সঙ্গে সঙ্গে ছুটে ভেতরে ঢুকে যাই, আর গিয়ে দেখি সেখানে কেউ নেই। পুরো রুম ধুলোয় ভর্তি। দেখেই বোঝা যাচ্ছে যে না জানি কত বছর হয়ে গেছে এখানে কারো পা পর্যন্ত পড়েনি। আমি হতবাক হয়ে যাই, আমার সারা শরীর আতঙ্কে কেঁপে ওঠে। হোটেলের সেই কর্মচারীর দিকে আমি কাঁপা নয়নে তাকাই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনাকে যা যা বলেছে আমি সেই সব সত্যি নিজের চোখে দেখেছি, দেখেছি নিজের চোখে। সে দরজা বন্ধ করে দেয় আর চুপচাপ আমার হাত ধরে নিচে নিয়ে গিয়ে তার সামনের চেয়ারে বসায়। আমি কাঁপতে কাঁপতে সেখানে বসে পড়ি আর ব্যাপারটা নিয়ে তাকে প্রশ্নের পর প্রশ্ন শুরু করে দিই। কি করে হয়? আমার পাশের ওখানে বলছে, আমি গান শুনতে পাচ্ছিলাম, আমি না ছিল, আমি কি হল দিয়ে ওকে সুইসাইড একটা দড়িতে কি করে হলো? আমি ছিল একটু আগে ছিল, বিশ্বাস করুন না, বিশ্বাস করুন না, বিশ্বাস। সে চা বানিয়ে নিয়ে আসে আর নিজের চেয়ারে বসে কিছু কথা হঠাৎ বলতে শুরু করে। নিন, আগে চাটা খেয়ে নিন, একটু শান্ত হতে পারবেন। দেখুন, আমি আপনার কথা একটু অবিশ্বাস করছি না। না 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 না, আপনি শুনুন, আমি বলছি আমি সেখানে। আরে বাবা, দাঁড়ান। আপনি যখন এত কিছু দেখেই ফেলেছেন তখন আপনি শুনুন। এই হোটেলের মালিকের স্ত্রী ছিলেন দুর্দান্ত গায়িকা এবং নৃত্যপটীয়সী। বড় বড় ফাংশনে তার ডাক পড়ত। 4 বছর আগে তার এক রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বেঁচে তো যান, কিন্তু মাথায় আঘাত লাগার জন্য মানসিক স্থিতি বিগড়ে যায়। নিজের স্বামী, বাচ্চা সবাইকে ভুলে যান। কাউকে দেখলেও চিনতে পারতেন না। কিন্তু ভোলেননি তার নাচ, তার গান। ওর অবস্থা ভয়ঙ্কর হয়ে যেত মাঝে মাঝে। তখন উন্মাদের মতো হাসতেন বা এত চিৎকার করে কাঁদতেন যেন মনে হতো কেউ তাকে মারছে। 1 বছর ধরে মালিক বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে অনেক চিকিৎসা করান, কিন্তু কোনো লাভ হয়নি। স্ত্রীর এই অদ্ভুত আচরণের জন্য অনেক সময় লোকজনের কাছে মালিককে লজ্জায়ও পড়তে হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের স্ত্রীকে তিনি ওই রুমে বন্ধ করে রেখে দেন। কেবল খাবার দেওয়ার সময় দরজা খোলা হতো। সপ্তাহে 1 দিন মালিক ওর সঙ্গে দেখা করতেন। একদিন ভয়ঙ্কর উগ্র হয়ে সে আত্মহত্যা করে বসে। সকালে খাবার দেওয়ার জন্য দরজা খুলতেই দড়িতে ঝুলতে থাকা ওর মৃতদেহ পাওয়া যায়। 2 চোখ রক্ত জবা হয়ে লাল টকটকে হয়ে গিয়েছিল। তারপর থেকে অনেক দিন পর্যন্ত রোজ রাত্রে ওই রুম থেকে কান্না আর চিৎকারের আওয়াজ আসতে থাকে। তখন মালিকই সেটা সব সময়ের জন্য বন্ধ করে দেওয়ার নির্ণয় নেন। এই ঘটনা শোনা মাত্র আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। আমার বোধ বুদ্ধিও যেন লোপ পায় কিছুক্ষণের জন্য। একটু সামলাতেই আমার সমস্ত জিনিসপত্র রুম থেকে নিয়ে চলে আসি, আর সেই রাত্রিটুকু কাউন্টারে ওই কর্মচারীর পাশের চেয়ারেই ঘুমিয়ে কাটিয়ে দিই।